রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেছেন তারেক রহমান। দ্রুত স্থিতিশীলতা ফেরাবার তাগিদ। আইন শৃঙ্খলার অবনতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, দ্রুত কার্যকর ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে মানা করেছিলেন শেখ হাসিনা, দাবি চিফ প্রসিকিউটরের। কার্নিশে ঝুলে থাকা শ্রমিককে গুলি করা কনস্টেবলকে জেরার নির্দেশ। আর্থিক কেলেঙ্কারি থাকলে ওএসডি এবং অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে মামলা হবে, ঢালাওভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা নয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে যত কনফিউশন থাকবে ততই অস্থিরতা বাড়বে, তা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। তারেক রহমানের মতে, অন্তর্বর্তী সরকার সহ সবার মূল লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে কর্মশালা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা আইনজীবী সমিতি ইউনিট। বিকেলে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে এই কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। আইনজীবীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, যখন কেউ স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলতে সাহস পায়নি, তখন বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়। আরও যারা সংস্কার প্রস্তাব দিচ্ছেন সেগুলো সংসদ ছাড়া বাস্তবায়ন করার উপায় নেই বলে উল্লেখ করেন তারেক রহমান। একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে, এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে। খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে আমাদের, এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে। কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। রাজনীতি অস্থির হলে এটি এফেক্ট করবে অর্থনীতিতে, এবং অর্থনীতি এফেক্ট করবে সব কিছুকে। অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। তারেক রহমান বলেন, কোনটি আগে কোনটি পরে তা নিয়ে বিতর্ক করে লাভ নেই, এতে শুধু রাজনৈতিক অস্থিরতা বাড়াবে। এই বিষয়গুলোকে অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে করতে হবে, সংসদের মাধ্যমে করতে হবে। সংসদবিহীন একটি সরকার যত যাই করুক, সেই বিষয়গুলো আমার ঠিক বোধগম্য নয়। একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক কর্মী হিসেবে আমার বোধগম্য নয় যে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব একটি পার্লামেন্ট ছাড়া। কারণ যারা সংস্কারের কথা বলছেন, আমার ধারণা নিশ্চয়ই ওনারাও এতটুকু বুঝতে সক্ষম যে যাই করি না কেন, কারণ অতীতে দেখা গিয়েছে যে অনেকে এরকম অনেক সংস্কারের কথা বলেছে, কিন্তু পরবর্তীতে যখন পার্লামেন্ট বসেছে তখনও সেই সব সংস্কার প্রস্তাবকে তখন অন্যভাবে চেঞ্জ করে ফেলা হয়েছিল, করা হয়নি। যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি, কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে, সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব। ৩১ দফার একটি বুকলেট আইনজীবীদের নিজেদের কাছে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে তাদের কাছে আসা আইনি সহায়তার প্রার্থীদের বিএনপির সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে জানাতে পারবেন। এতে বিএনপির প্রস্তাবগুলো নিয়ে মানুষ আরও বেশি করে জানতে পারবে, বুঝতে পারবে। সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সুন্দর, আমাদের প্রত্যাশিত একটি বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলতে সক্ষম হব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ।
সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাত 1টার দিকে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের নিচে জড়ো হন শিক্ষার্থীরা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, সারা দেশে পথে ঘাটে মানুষের কোনো নিরাপত্তা নেই, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। বলেন, সারা দেশে অব্যাহতভাবে চুরি, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। কিভাবে নিশ্চিন্তে রাতে ঘুমায় আমাদের সেটা প্রশ্ন। প্রিয় আসিফ নজরুল সাহেব, আপনি কিভাবে রাতে ঘুমান যেখানে আমাদের নিরাপত্তা নাই, আমরা স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি না, ছিনতাই রাহাজানি যেন দৈনন্দিন একটি কার্যক্রমে পরিণত হয়েছে। প্রিয় ভাইয়েরা, এখানে যত প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্র আছে প্রত্যেকটা ষড়যন্ত্রকে জাতির সামনে উন্মোচিত করে প্রত্যেকটা যে ছিনতাই, চুরি, ধর্ষণ, রাহাজানি যেগুলো কায়েম করার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটার বিচার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আজ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গভীর রাতে চলমান অবস্থানে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো হয়েছে। আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে, যা কোনোভাবেই ঘটতে দেবেন না বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। ম্যাজিস্ট্রেরি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে। এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে, তারাও কাজ করে যাচ্ছে। এর আগে রবিবার দুপুরে রাজধানীর সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন এবং ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ঢাকা রাজশাহী রুটে বাসে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের সকল ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে নারী শিশু সহ সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। নাবিল জাহাঙ্গীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়ন করে দুর্বৃত্তরা। এর 3 দিন পর শুক্রবার এ ঘটনায় মামলা নেয় পুলিশ। বিষয়টি আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি এমন একাধিক ঘটনার অভিযোগ রয়েছে। প্রতিবাদে রবিবার নারী শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ও ব্রাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। দেশে কোনো নারী বা শিশু যেন ধর্ষণ ও নিপীড়নের শিকার না হন, সবাই যেন নিরাপদে চলাচল করতে পারেন, এমন দাবি শিক্ষার্থীদের। পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পর্যন্ত যে যাওয়া যে যাত্রা ভার্সিটি থেকে আমরা এই জিনিসটাতে ভয় পাই। এই ভয়ের জন্য আমরা জুলাইয়ের আন্দোলনে নামি নাই। মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না, এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না। সন্ধ্যার পরে বাসায় যাওয়ার সময় তাদের হলো টেনশনে যেতে হয়। এদিকে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ হয়। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছেন না, একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না। খুবই লজ্জাজনক। একজন ধর্ষকের এমন
শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যে একজন ধর্ষকের পরিণতি কতটা ভয়ানক হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ইনশাআল্লাহ নেমে যাব। যদি আমরা দেখি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটছে, দর্শকদের বিচার না হচ্ছে, চাঁদাবাজি বন্ধ না হচ্ছে, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াবো। এছাড়া সারা দেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভিসি এবং প্রো ভিসিকে অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রবিবার সকাল 8টায় দুটি বাসে করে খুলনা থেকে যাত্রা করে বেলা 2টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন 80 জন শিক্ষার্থী। জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সেখান থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় পৌঁছে দেয়। পরে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, কুয়েট ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা, তাই ক্যাম্পাসে নয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলেও দাবি করেছেন কুয়েট শিক্ষার্থীরা। হামলাকারীরা চিহ্নিত হলেও তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করার নিন্দা জানানো হয়েছে শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সরকার পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর এমন তথ্য জানিয়েছেন। দাবি করেছেন, প্রসিকিউশনের হাতে প্রমাণ রয়েছে। প্রসিকিউশন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে যখন পরিদর্শনে গিয়েছিলেন তখন সেখানে চিকিৎসারত আহত রোগী এবং তাদের স্বজনরা জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাবার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী চিকিৎসকদের বলেছিলেন আহতদের কোনো চিকিৎসা সেবা না দিতে এবং এদের কাউকে বাইরে যেতে না দিতে। অন্যদিকে কার্নিশে ঝুলে থাকা শ্রমিককে গুলি করা কনস্টেবল সহ 3 পুলিশ সদস্যকে গণহত্যা মামলায় 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। অনেক জায়গায় যে গুলিতে মারা গেছে তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে, এবং অনেক জায়গায় বলা হয়েছে রাস্তার মধ্যেও যে জিজ্ঞাসাকে কিভাবে মারা গেছে বলা হয়েছে যে আমরা জ্বরে মারা গেছি। তারা যে আন্দোলনের শহীদ এই কথাটা বললে রাস্তায় রাস্তায় পুলিশ তাদের পরিবারবর্গের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না করার আগে দেশে কোনো জাতীয় নির্বাচন নয় বলেছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফ্যাক্ট ফাইন্ডিং, হত্যাকাণ্ডের ব্যবচ্ছেদ, দায় এবং বিচার শীর্ষক এক আলোচনা সভায় এমন দাবি তুলেছেন তারা। এছাড়া শেখ হাসিনার বিচারের বিষয়ে সরকার উদাসীন বলেও অভিযোগ নাগরিক কমিটির শীর্ষ নেতাদের। বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, আর নির্বাচন করে যারা সংস্কারকে অগ্রাহ্য করার চেষ্টা করছেন তাদের সংস্কারের বিষয়ে মনোযোগী হতে হবে। আওয়ামী লীগের বিষয়ে, খুনি হাসিনা বিষয়ে যদি কোনো সুরাহা বাংলাদেশে না হয় তাহলে আমরা যদি কোনো নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি সেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাংলাদেশে হবে না। যারা এত গুম করলো, খুন করলো, গণতন্ত্রকে হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধ করলো, এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায়, এটাই হচ্ছে মাঠের দাবি, এটাই হচ্ছে মানুষের দাবি। এখন সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। আর্থিক কেলেঙ্কারি থাকলে ওএসডি এবং অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে মামলা হবে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
মুখলেসুর রহমান জানান, সচিব হিসেবে পদোন্নতি পাচ্ছেন 9 জন অতিরিক্ত সচিব। আশ্বস্ত করেন ঢালাওভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা এমন ধরনের হিনিয়াস অফেন্স করেছেন, ফাইন্যান্সিয়াল, আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। এখানে সরকার বায়াস না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 19 ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণ জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইলন মাস্ককে বাংলাদেশের স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ইলন মাস্কের বাংলাদেশ সফর দেশের তরুণ তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে। তরুণরাই অগ্রণী প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে। ডক্টর ইউনূস আরও জানান, একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ করা হলে বিশেষ করে দেশের উদ্যমী যুব সমাজ, গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনতে পারে। আগামী 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশের স্টারলিংক চালুর ক্ষেত্র প্রস্তুতের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস এর আগে গত 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ফোন আলাপ করেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিদেশে বসে চক্রান্ত করছে স্বৈরাচারী শেখ হাসিনা। রবিবার রাজধানীর কলাবাগানে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে কর্মশালায় তিনি সব কথা বলেন। আরও বলেন, হাসিনার সন্ত্রাসী বাহিনী আবারও বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে রাজনীতিতে আসার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের কোনো অনুশোচনা নেই। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসার প্রয়োজনীয়তাও তুলে ধরেন ইশরাক। বলেন, 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরও বলেন, গত 1.5 যুগে বিনা ভোটের আওয়ামী লীগ সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে লণ্ডভণ্ড করে দিয়েছে, লুটপাট করে ফোকলা করে দিয়েছে দেশের অর্থনীতিকে। পতিত স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল, কিন্তু সে বিদেশে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং দেশের ভিতরে তার কিছু সন্ত্রাসী বাহিনী, তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই, কোনো পরিতাপ নাই। তারা তাদের দল যে এত বড় একটি গণহত্যা চালিয়েছে, 36 দিনে যে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছে, 30,000-এর মতো সাধারণ জনগণকে আহত করেছে, নিহত করেছে, তাদেরকে স্থায়ীভাবে পঙ্গু করে দিয়েছে, তাদের মধ্যে কোনো অনুতাপ নাই। বরঞ্চ তারা এখন আবার কর্মসূচি দিয়ে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। এবার বিমার টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে। বিমার মেয়াদ শেষ হলেও টাকা পেতে হয়রানির শিকার হচ্ছেন শত শত গ্রাহক। তারা বলছেন, টাকা পরিশোধ না করে নানা অজুহাতে বছরের পর বছর পার করছেন বিমা কোম্পানিটি। হাতে নিচ্ছে লাখ লাখ টাকা। সরেজমিনে গিয়ে দেখা যাচ্ছে তালা ঝুলছে প্রতিষ্ঠানটিতে। বিস্তারিত থাকছে ফজলে রাব্বির প্রতিবেদনে। তিলে তিলে কষ্টে জমানো টাকা না পাওয়ায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন শরীয়তপুর জেলার সখীপুর থানার বাসিন্দা তাসলিমা বেগম। 2004 সালে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সে 10 ও 12 বছর মেয়াদি দুটি বিমা করেন। প্রতি মাসে কিস্তির ভিত্তিতে 2016 সাল পর্যন্ত 12 লাখ টাকা জমা দেন তিনি। কিন্তু 9 বছর আগে পলিসির মেয়াদ শেষ হলেও টাকা তুলতে পারেননি এখনো। তাসলিমা বেগমের মতো এমন প্রতারণার অভিযোগ আরও শত শত গ্রাহকের। মাসের পর মাস গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স মহাখালীর কার্যালয়ে এসে খালি হাতেই ফেরত যেতে হচ্ছে তাদেরকে। গ্রাহকরা বলছেন, একাধিকবার চেক দিলেও টাকা না থাকায় বারবার বাউন্স হয় চেক।
3 লক্ষ টাকা পাবো আর 5 লক্ষ টাকা চেক এই আজা দেয় কাল্লা দেয় হসু দেয় এই ঘুরাইতে আমাকে এই তুলি মানছি প্রায় 2.5-3 লাখ টাকার মতো চেকগুলা করা আছে আর বাকিগুলো তো চেক হয় না, এগুলা মানে ওই ইয়াতে আছে। গত ডেটে আমি দেখি অফিস বন্ধ, এটা এখন আসার পর দেখলাম যে এই যে অবস্থা এখনো বন্ধ আর খোলেনি এখন। কিন্তু আজকে তারা অফিস তালা মারি চলে গেছে, কারণ আমরা ভুক্তভোগী। আমাকে অনেক টাকা মানে 69 জন গ্রাহক 10,000 15,000 টাকা করে টাকা পাবে। আমি অক্টোবরে আসছি, ফেব্রুয়ারি পার হয়ে অক্টোবরে আসছি। আমাকে বলছে যে মেসেজ জানাবে, মেসেজ দিয়ে বললো যে 2025 সালের ডিসেম্বরে আমার চেক নিয়ে যাবে। কোথায় 24, এই 25 সালের ডিসেম্বরে। এখন এসে দেখি যে এটা পুরোটা বন্ধ। ছোট থেকে দেখি আয় ঘুরে যায়, কোনো লোকের টাকা পয়সা না, আয় কান্দাকাটি করে লোকজন, কান্দাকাটি করে চলে যায়। পুলিশ আয় সকালে, আবার 3 ঘন্টা 4 ঘন্টা পুলিশ থাকে। অনুসন্ধানে বাংলা ভিশনের টিম হাজির হয় মহাখালী গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের এই ভবনটিতে। দেখা যায় অফিসে ঝুলছে তালা, লাপাত্তা প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। একাধিকবার কল দেওয়ার পর ফোন রিসিভ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার। গ্রাহকদের টাকা দ্রুতই ফেরত দেওয়ার আশ্বাস দেন তিনি। মাসের পর মাস তাদেরকে যেভাবে ঘুরিয়েছেন, তাদেরকে চেক দিয়েছেন, চেকগুলো বাউন্স করছে, তো এই ধরনের কার্যকলাপ কেন? তারা আপনি টাকা দিতে পারবেন না, তাদেরকে বোঝাবেন, কিন্তু আপনারা এই যে প্রতিষ্ঠান বন্ধ করে আজ 15-20 দিন যাবৎ লাপাত্তা হয়ে গেছেন। গ্রাহকের টাকা কিভাবে বুঝে দিব সেটা মালিকের সাথে কথা চলতেছে। আজকেও বিকেলে মিটিং আছে, মালিক পক্ষ আজকে একটা ডিসিশন দেবে। এদিকে পাওনা টাকা ফেরত দেয়া ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেন তারেক রহমান। দ্রুত স্থিতিশীলতা ফেরানোর তাগিদ। আইন শৃঙ্খলার অবনতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, দ্রুত কার্যকর ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে মানা করেছিলেন শেখ হাসিনা, দাবি চিফ প্রসিকিউটরের। কার্নিশে ঝুলে থাকা শ্রমিককে গুলি করে কনস্টেবলকে জেরার নির্দেশ। আর্থিক কেলেঙ্কারি থাকলে ওএসডি এবং অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে মামলা হবে, ঢালাওভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা নয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।